পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার লাল লাল। নমস্কার বন্ধুরা, লিটিল কিচেন হাউস নন্দিতা সবাইকে স্বাগত জানাই। আমি আবারও আর একটা দারুণ স্বাদের অভিনব আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি এঁচড় নিয়েছি। আজকে এঁচড়ের মহারানি করব, সেই জন্য এঁচড়টা ভালো করে আমি কেটে নিয়ে তারপরে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, এঁচড়টা আমি কেটে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি, নিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এঁচড়গুলো আমি দেখুন বড় বড় করে কেটেছি, যেহেতু এই এঁচড়টা দানা হয়ে গেছে। এই যে দেখেছেন কি সুন্দর করে বেছে ধুয়ে রেখেছি। এবার এটাকে আমি প্রেসারে দিয়ে একটু হালকা ভাপিয়ে নেব, পুরো সেদ্ধ করব না। এই যে আমি এখন এঁচড়টা এই যে প্রেসারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নুন, একটু হলুদ, একটু তেল দিয়ে আমি প্রেসারটা যখনই সিটি আসবে না, শসা আওয়াজ হবে, তখন আমি প্রেসারটা অফ গ্যাসটা আমি অফ করে দেবো। তাহলে এঁচড়টা আমার পুরো সেদ্ধও হবে না আর একদম কাঁচাও থাকবে না, একটু ভাপে ভাপে যেটুকু সেদ্ধ হবে ওটুকুই। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এঁচড়ে আমি লবণ দিয়ে দিচ্ছি, যে সেদ্ধ করলে এঁচড়ের ভেতর লবণটা যাতে পরিপূর্ণ ঢুকে যায়, সেই জন্য একটু লবণও দিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি একটু হলুদ দিয়ে দিলাম, যে সে ভাপানোতেই যাতে এঁচড়টা আমার রং এসে যায়। আর একটু তেল দেবো। আর তেল দিচ্ছি তার কারণ, যাতে এঁচড়ের যে কষটা আছে সেই কষটা যাতে আমার প্রেসারে না লাগে। এবার আমি তেল, নুন, হলুদ আমার দুটোই দেয়া হয়ে গেছে, দিয়ে এবার আমি এইটাকে একটু ভালো করে নাড়িয়ে জলের সাথে মিশিয়ে এবার আমি এটা চাপা দিয়ে বসিয়ে দেবো গ্যাসে। এটা যখনই একটু শসা আওয়াজ হয়ে আসবে তখনই আমি গ্যাসটা নামিয়ে এটাকে আমি একটু ভাপে রেখে দেবো। এখন হয়ে গেছে, চাপা দিয়ে দিলাম। এবার গ্যাসের হিটটাও বাড়িয়ে দিয়েছি। এই দেখুন গ্যাসের হিটটা বাড়ানো আছে, যখনই একটু শসা করবে তখনই আমি অফ করে দেবো। সেই অবধি এইটা এখন গরম হতে লাগুক প্রেসারটা। এই দেখুন আওয়াজ হচ্ছে, এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। ততক্ষণ আমি ওইদিকে আলুগুলো আমি কেটে নিই, আর কি কি মশলা দেবো সেই মশলাগুলো আমি করে নিই। এখন এঁচড়টা আমি সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন একদম সেদ্ধ, কিন্তু হাফি 80% সেদ্ধ হয়েছে, এখনও সেদ্ধ হতো। এই দেখুন এরকম শক্ত শক্ত থাকবে এঁচড়টা। এখন আমি এই এঁচড়টাকে একটু মাখিয়ে নেবো কিছু মশলা দিয়ে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা আর ধনে আর জিরে। আজকে আমি সব গোটা মশলাই মিক্সারে পেস্ট করে নিয়েছি। এখন এই সব মশলাটা আমি এই এঁচড়ের মধ্যে দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে কাজু, মগজ আর বাদামটাকে আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে খোসাটা তুলে নিয়েছি, নিয়ে এইটা পেস্ট করে নিয়েছি। তার সাথে একটুখানি জায়ফল দিয়ে নিয়েছি, স্মেলটা যাতে সুন্দর হয়। এই পুরো মশলাটা আমি এখন এঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইখানে আছে টমেটো আর পেঁয়াজ বাটা, এইটাও আমি এখন এই এঁচড়ের মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি হলুদ গুঁড়োটা একটু কমই দিয়েছি, যদি লাগে আবার পরে দেব। যেহেতু এঁচড় সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই জন্য এখনও আমি লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি, পরে যদি লাগে আবার একটু লবণ দিয়ে নেব। আর মিষ্টির জন্য এখানে আমি এই যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম, চিনিটা একটু বেশি দিলাম। তা আপনারা এঁচড়টা যখনই একঘেয়েমি মনে হবে যার ভালো লাগছে না, তখন বন্ধুরা অবশ্যই আপনারা রেসিপিটা এইভাবে করে খাবেন, খুব ভালো লাগে। যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি, একটু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। মেখে আমি এটাকে আধা ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেবো।
যাতে সব মশলাপাতিগুলো এঁচোড়ের মধ্যে ভালোভাবে সব ঢুকে যায়। বন্ধুরা, আমি টক দইটা দিতে ভুলে গেছিলাম, তাই এই যে খানিকটা পরিমাণে টক দই দিয়ে নিলাম। টক দইটা দিয়েও ভালো করে আরেকটু মাখিয়ে নেব, নিয়ে এবার আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো আধা ঘন্টার জন্য। দেখুন বন্ধুরা, আমি আধা ঘন্টা বাদে ফিরে এসেছি। এই যে এঁচোড়টা ফ্রিজে ছিল, দেখুন কত ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন মশলাগুলো এঁচোড়ের মধ্যে এখন সব ভালোভাবে ঢুকে গেছে। তাই এখন আমি রান্নাটা করব, তাই চলুন রান্নাটা করা যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই রান্নাটা আমি আজকে পুরো সাদা তেলে করব। সেই জন্যে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু মাখানোর সময় আমার এঁচোড় যখন মাখিয়েছিলাম এঁচোড়ে তো তেল দেওয়াই ছিল, সেই জন্য পরিমাণে অল্প করে তেল দিলাম, দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা আমার পুরো গরম হয়ে গেছে। তেলটা এখন আমি কড়াইয়ের পুরো গায়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে এই যে আলু দেব। এই যে আলুগুলো আমি এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো এখন লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। কড়াইতে আলুগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম, দিয়ে আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো একটুখানি আমি বেশি গ্যাস কমিয়ে ভেজেছি, কারণ আমার এঁচোড়টা যেহেতু সেদ্ধ করা আছে হালকা, আর কষাতে কষাতেই এঁচোড়টা আমার পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। তা আলুগুলো তো তখন গলবে না, এঁচোড় পুরো ঘেটে যাবে। সেই জন্যে আমি গ্যাস কমিয়ে আলুটা একটু টাইম নিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, যাতে 90% আমার আলু ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা একটা থালায় তুলে নিচ্ছি। আলুগুলো আমার সব তোলা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু ফোড়নটা নাড়াচাড়া দিয়ে, এখানে আমি এখন আর কিছুই দেবো না। এই এলাচটা ফাটানো হয়নি, এই এলাচটা এই যে এবার ফেটে যাবে তেলের মধ্যে থাকলে। এই যে আমি একটু তুলে দিলাম, দিয়ে এবার এই এঁচোড় মাখানো এঁচোড়টা আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। মাখিয়ে রাখা এঁচোড়টা আমি পুরোটাই কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। থেকে একটু বারে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা কষাতে হবে, না হলে এটা এঁচোড়টা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এখানে আমি আগের থেকেই কাজু, তারপর হচ্ছে চালমগজ আর হচ্ছে চিনেবাদামটা পেস্ট করে একবারে প্রথম থেকে যেহেতু মাখিয়ে রেখেছিলাম, ওইগুলো দিলে এমনিতেই ধরে যায় তলায়। এই জন্য একটু বারে বেশি করে নাড়া দিতে হবে। দেখুন এটা আমার এখনও প্রায় অনেকটাই কষানো হয়ে এসেছে। এর মধ্যে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার এই এঁচোড়ের সাথে কষানোতেই চিংড়ি মাছটা আমার রান্না হয়ে যাবে। এঁচোড়টা আমার মোটামুটি এখন কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো এঁচোড়ের মধ্যে দিয়ে দেবো। দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে এসছে। যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজা করলে চিংড়ি মাছ শক্ত লাগে, সেই জন্য আমি এইভাবে চিংড়ি মাছটা কষিয়েই রান্না করি। যে কোনো তরকারিতেই আমি চিংড়ি মাছটা কষিয়ে দিই, চিংড়ি মাছ ভেজে দিই না। ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এঁচোড়টা ভালো করে আরেকটু নাড়িয়ে নেব।
এঁচোড়টা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, এঁচোড়টা তেলও ছেড়ে দিয়েছে এবং তলায় ধরে ধরেও আসছে। এখন আমি এখানে জল দিয়ে দেবো। এবং ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। এটা 2 থেকে 3 মিনিট ফুটে উঠুক, তারপরে একটু চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি 2-3 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দেবো, যে আলুটাও যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে সেটুকু সেদ্ধ হবে, আর এঁচোড়টাও যেটুকু বাকি আছে সেদ্ধ হবে। সেই জন্য আমি এটা এখন চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে দেখে নিচ্ছি যে কী পরিস্থিতিতে আছে। দেখুন, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু এরকম সাদা সাদাই হয়, আপনারা যেমন পছন্দ করবেন সেই রকম বুঝে আপনারা হলুদ গুঁড়ো দেবেন, আর লঙ্কার পরিমাণটাও যেমন খাবেন সেরকম দেবেন। তো এঁচোড়টা পুরো রেডি হয়ে গেছে, পুরো রান্নাটা কমপ্লিট। এবার এর মধ্যে আমি এখন এর মধ্যে গরম মশলা বাটা দেবো, এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ বাটা আছে, আর তার সাথে একটুখানি কেওড়া গোলাপ জল আর একটুখানি আতর আছে, দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে আতরটা নাও দিতে পারেন, কিন্তু আমি দিলাম, যেতে খেতে ভালো লাগবে, এটা স্মেলটাও খুব সুন্দর আসবে। এতে আমি ঘি দিইনি, আপনারা চাইলে ঘি দিয়েও রেসিপিটা করতে পারেন, আমি এর মধ্যে ঘি দিইনি। দেখুন, এই এঁচোড়ের এই রেসিপিটা আমার পুরো রেডি। এবার আমি গ্যাসের স্টিমটা অফ করে দেবো, দিয়ে এঁচোড়টা এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এঁচোড়ের মহারানিটা আমার পুরো রেডি হয়ে গেছে। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও এই রেসিপিটা ততটাই সুন্দর হয়। আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।